শুরুতেই দেখা যায় পাইলট বিমানে ঘুমিয়ে পড়েছিল। যেই সে জেগে উঠল তার কিছু একটা গোলমাল মনে হলো। বিমানটি তার নির্ধারিত দিক থেকে সরে গিয়েছিল এবং এখন প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উঠছিল। একই সাথে জ্বালানিও প্রায় শেষের দিকে ছিল। পাইলট তখনও আতঙ্ক থেকে পুরোপুরি বেরোতে পারেনি। এমন সময় পেছন থেকে তার সঙ্গী জোরে জোরে চিৎকার করে বলতে লাগল, আমরা এখন কোথায়? পাইলট বাধ্য হয়ে ন্যাভিগেশন যন্ত্র বের করল এবং জায়গাটার অনুমান লাগাল। তখনই সে বুঝতে পারল যে তারা এখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে রয়েছে। সঙ্গীদের মনোবল ধরে রাখার জন্য পাইলট মিথ্যে বলল, আমরা এখনও সঠিক পথেই আছি। কিন্তু এখন যোগাযোগ কর্মীকে বেস স্টেশন থেকে ল্যান্ডিংয়ের জায়গাটা নিশ্চিত করতে হবে। কিন্তু যেই রেডিও চালু করা হলো, জাপানি ভাষা শোনা গেল। আতঙ্কে যোগাযোগ কর্মী তাড়াতাড়ি প্লাগটা খুলে ফেলল। অগত্যা তাদের মোর্স কোড ব্যবহার করতে হলো। পাইলট নির্দেশ দিল সব বোমা যেন সমুদ্রে ফেলে দেওয়া হয়, যাতে বিমানটা আরও কিছুক্ষণ উঠতে পারে। কিন্তু তারা যখন 10 মিনিট ধরে উদ্দেশ্যহীনভাবে উঠতে থাকল, যোগাযোগ কর্মী বেস স্টেশন থেকে কোনো উত্তর পেল না। ততক্ষণে জ্বালানিও প্রায় শেষ হয়ে এসেছিল। পাইলট একটা সাহসী সিদ্ধান্ত নিল। সে তার 2 সঙ্গীকে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিতে বলল, কারণ তাদের এখন প্রশান্ত মহাসাগরে জরুরি অবতরণ করতে হবে। পাইলট কন্ট্রোল লিভারটা শক্ত করে ধরল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটা সমুদ্রের ওপর নিরাপদে থেমে গেল। ভাগ্য ভালো যে সবাই সুরক্ষিত ছিল, শুধু কিছু আঁচড় লেগেছিল। কিন্তু ধাক্কার কারণে বিমানটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সমুদ্রের জল ভেতরে ঢুকতে শুরু করেছিল। পাইলট 1 সেকেন্ডও দেরি না করে ককপিট থেকে বেরিয়ে এলো। জীবন রক্ষাকারী নৌকার লাইফ র্যাফটের ভালভ খুলে ডানার উপর দাঁড়িয়ে গেল। কিন্তু হঠাৎ দেখা গেল টমের সিট বেল্ট আটকে গেছে এবং সে নিজেকে বের করতে পারছে না। খুব শীঘ্রই সমুদ্রের জল তাকে ঢেকে ফেলল এবং সে জলের নিচে ছটফট করতে লাগল। অবশেষে শেষ মুহূর্তে সিট বেল্টটা খুলে গেল, কিন্তু তারা বাকি জিনিসপত্র বের করার আগেই বিমানটা পুরোপুরি সমুদ্রে ডুবে গেল। বেঁচে যাওয়া 2 জন কোনো রকমে প্রাণে বাঁচল। কিন্তু এবার এক নতুন সমস্যা সামনে এলো। লাইফ র্যাফটটা এত পুরনো ছিল যে সেটা ঠিকমতো ফুলছিলই না, এমনকি ফোলানোর ভালভটাও ভেঙে গিয়েছিল। হেরে গিয়ে জ্যাক তার লাইফ জ্যাকেটটা খুলে ফেলল। তারপর জলে ডুব দিয়ে নিচে গিয়ে শেষমেশ দড়ি ধরে টানতেই ভালভটা খুলে গেল। ভাগ্যক্রমে লাইফ র্যাফটটা খুলে গিয়েছিল। 3 জন কোনো রকমে নৌকায় উঠল, কিন্তু সেটা এত ছোট ছিল যে তাদের শুয়ে পড়তে হলো, যাতে একটু কম চাপাচাপি হয়। রাতের সমুদ্র মারাত্মক ঠান্ডা ছিল, তার ওপর সবার জামাকাপড় ভিজে গিয়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা শুধু একে অপরের সঙ্গে জড়িয়ে থেকেই নিজেদের বাঁচিয়ে রেখেছিল। তারা জানত না যে আসল দুঃস্বপ্ন তো সবে শুরু হতে চলেছে। সকাল হলো। পাইলট সারা রাত ঘুমায়নি, অথচ জ্যাক আর টম এমনভাবে ঘুমাচ্ছিল যেন তারা প্রকার ক্লান্ত। পাইলট তাদের 2 জনকে জাগিয়ে কাজ বুঝিয়ে দিল। প্রত্যেককে একটা দিকে নজর রাখতে হবে, যাতে কোনো উদ্ধারকারী বিমান এড়িয়ে না যায়। শুরুতে তারা খুবই আশাবাদী ছিল, ভেবেছিল 3 ঘন্টার মধ্যেই উদ্ধারকারী বিমান এসে পড়বে। কিন্তু 4 ঘন্টা কেটে গেলেও কিছুই দেখা গেল না। এমন সময় জ্যাক একটা কালো বিন্দু দেখতে পেল। বিন্দুটা ক্রমশ বড় হতে লাগলো। ওটা তাদেরই বিমান ছিল। 3 জনেই তাদের জামাকাপড় ওড়াতে লাগলো, যাতে বিমানের পাইলট তাদের দেখতে পায়। কিন্তু কেউ তাদের দেখলই না। বিমানটা যত দূরে যেতে লাগলো, তাদের আশাও ততটাই নিভে যেতে শুরু করল। অভিজ্ঞ পাইলট বলল, আমরা বাঁচার একমাত্র সুযোগটা হারিয়ে ফেলেছি। ওই বিমানটা সেই পথেই খুঁজছিল যেখানে আমরা নিখোঁজ হয়েছিলাম। আর যেখানে একবার রাডার দিয়ে খোঁজা হয়ে যায়, সেখানে দ্বিতীয়বার খোঁজা হয় না। এই কথা শুনে বাকি 2 জন হতাশায় ডুবে গেল। এখন তাদের কাছে সামান্য জল বা খাবারও ছিল না। এই বিশাল প্রশান্ত মহাসাগরে বেঁচে থাকাটা একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। একটু শান্ত হয়ে তারা তাদের কাছে থাকা জিনিসগুলো বের করল। একটা ছোট ছুরি, একটা পিস্তল, একটা ন্যাভিগেশন যন্ত্র আর 25 ফুটের একটা নাইলনের দড়ি। দেখতে গেলে অনেক কিছুই ছিল, কিন্তু কাজের কিছুই না। টম খেয়াল করল যে লাইফ র্যাফটটা 1937 সালে তৈরি, অর্থাৎ এখন প্রায় 4 বছরের পুরনো। এটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। নিরাপত্তার কথা ভেবে তারা ওজন কমাতে শুরু করল। সবাই তাদের জুতো সমুদ্রে ফেলে দিল। জ্যাক অনিচ্ছা সত্ত্বেও তার জুতোটা ফেলে দিল। কিন্তু যখন তারা ঘুরে তাকালো, দেখল পাইলট তার জুতো ফেলেনি, কারণ সে মনে করে যদি কখনো ডাঙায় পৌঁছানো যায় তখন তো হাঁটতে হবে। জ্যাকের কথাটা খারাপ লাগলেও এই সিদ্ধান্তটাই পরে তাদের জীবন বাঁচিয়েছিল। রাতে তৃষ্ণায় কাতর পাইলট নৌকার পেছনের দিকে গেল। নিজের জুতোর মধ্যে প্রস্রাব জমিয়ে 1 মুহূর্ত দ্বিধা না করে এক চুমুকে সেটা খেয়ে নিল। এই দৃশ্য দেখে জ্যাক অবাক হয়ে গেল। বাপরে! পরের দিনও কোনো উদ্ধারকারী এলো না।
তারা এটাও জানত না যে তারা এখন কোথায় ভেসে চলেছে। পাইলট নেভিগেশন যন্ত্র আর হাওয়ার গতি দেখে অনুমান লাগালো। সামনে ১৯০০ মাইল দূরে হাওয়াই, পেছনে ১০০০ মাইল দূরে সামোয়া, ডান দিকে ৬০০০ মাইল দূরে দক্ষিণ আমেরিকা। সবচেয়ে কাছের তারাওয়া দ্বীপ এখন জাপানিদের দখলে। এখন একমাত্র প্রার্থনা করা যেতে পারে যাতে হাওয়া তাদের দক্ষিণ দিকে নিয়ে যায়, কারণ সামোয়ার দিকে ৬০০ মাইল দূরে একটা ছোট দ্বীপ আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছানো যেতে পারে। কিন্তু সমুদ্রের হাওয়ার ওপর কার আর জোর চলে? তাদের কাছে কোনো নেভিগেশন চার্টও নেই। কয়েক মাসও লেগে যেতে পারে, অথবা মাঝ পথেই তারা অনাহারে মারা যেতে পারে। তারা এখন একদিন এক রাত ধরে অভুক্ত। কিছু খাবার জোগাড় করা খুব দরকার ছিল। তারা একটা সরু দড়ি নিল, বন্দুকের ম্যাগাজিন থেকে একটা স্প্রিং বের করে সেটাকে বাঁকিয়ে তাতে লাল কাপড় লাগিয়ে মাছ ধরার একটা বড়শি তৈরি করল। কিছুক্ষণ পরেই একটা টান অনুভব করল। মাছ আঠা পড়েছিল, কিন্তু যেই সেটাকে টানল সুতোটা ছিঁড়ে গেল। মাছটা অনেক বড় ছিল, পালিয়ে গেল। দুপুরে তীব্র রোদে চোখ খোলা যাচ্ছিল না। তৃষ্ণায় তাদের অবস্থা খারাপ। তারা জামা কাপড় মাথায় দিয়ে নিল। জ্যাক অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করতে থাকল, কিন্তু কিছুই হলো না। রেগে গিয়ে সে জলে ঝাঁপ দিল। টমও ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু পাইলট তাকে থামিয়ে বলল, হাঙর। এটা শুনেই জ্যাক ভয় পেয়ে গেল। সে দ্রুত সাঁতরে নৌকার দিকে এগিয়ে গেল। নৌকায় ওঠার পর সে হাঁপাতে লাগল। পাইলট বলল, আর কেউ জলে নামবে না। চতুর্থ দিন, ৩ জনের চামড়াই রোদে পুড়ে গিয়েছিল। তারা তখনও কথা বলছিল, ঠাট্টা করছিল, কিন্তু কোনো মাছ পাওয়া যায়নি। পঞ্চম দিন, এবার অবস্থা আরও গুরুতর। মুখ ফ্যাকাশে, চোখে কোনো ঔজ্জ্বল্য নেই। টমের হ্যালুসিনেশন হতে শুরু করল, যেন সে জল খাচ্ছে। কিন্তু এই হ্যালুসিনেশনে তৃষ্ণা মেটে না। সে সমুদ্রের জল দেখছিল, কিন্তু খেতে পারছিল না, কারণ এক ফোঁটাও যদি খায় তাহলে তার মস্তিষ্কের সব জলীয় অংশ শুকিয়ে যাবে। তারা এখন মৃত্যুর খুব কাছে। খিদে আর তৃষ্ণার চেয়ে খারাপ আর কিছুই নেই। এমন সময় পাইলট হঠাৎ চিৎকার করে উঠল। বাকি দুজন ভাবল তার হয়তো ফিট হয়েছে, কিন্তু সে তার পকেট থেকে একটা পেন্সিল বের করল। এখন সে তার স্মৃতি থেকে সমুদ্রের একটা মানচিত্র তৈরি করতে পারবে। সে লাইফ জ্যাকেটের ওপর ছবি আঁকতে শুরু করল। প্রথমে অক্ষাংশ দ্রাঘিমাংশেই লেখা, তারপর কাছের দ্বীপগুলোর চিহ্ন। তারা এখন একটা দ্বীপের খুব কাছে। ৩ জনেই হেসে উঠল। এখন বাঁচার একটা আশা দেখা দিয়েছে। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যায় যে হাওয়া সঠিক দিকেই বইবে? সমুদ্রের দিক তো অনিশ্চিত। পাইলট কিছুক্ষণ ভাবল, তারপর নৌকা থেকে দড়ি খুলে লাইফ জ্যাকেট দিয়ে একটা সমুদ্রের নোঙর সি অ্যাঙ্কার তৈরি করল। এবার নৌকাটাকে একদিকে ভাসতে সাহায্য করা যাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তারা ওই দ্বীপে পৌঁছতে পারবে। বেঁচে থাকার এই আশা তাদের বাচ্চাদের মতো খুশি করে তুলল। শুকনো জিভের অনুভূতি খুব কষ্টদায়ক ছিল, তাই ৩ জন নাস্তিকও ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগল। যদিও এটা কিছুটা বোকামি মনে হতে পারে, কিন্তু বাস্তবে এতে কিছু যায় আসে না। মধ্যরাত হতে না হতেই মনে হলো যেন ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন, কারণ সত্যিই মুষলধারে বৃষ্টি শুরু হলো। ৩ জনেই খুব উত্তেজিত হয়ে পড়ল এবং তাড়াতাড়ি সব পাত্র বের করে জল জমাতে লাগল। তাদের ভয় ছিল পাছে এক ফোঁটাও জল নষ্ট হয়। তারপর তারা হাঁ করে লোভীর মতো জল খেতে লাগল। ৫ দিনের মধ্যে এই প্রথমবার তারা মিষ্টি জলের স্বাদ পেল। জল পেয়ে তাদের শরীরে কিছুটা শক্তি ফিরে এলো, কিন্তু খাবারের সমস্যা তখনও ছিল। জ্যাক ১ সপ্তাহ ধরে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু একটাও মাছ জালে ধরা পড়েনি। মনে হচ্ছিল যেন মাছগুলো তাদের সঙ্গে মজা করছে, জালের কাছে ঘুরছিল কিন্তু ধরা দিচ্ছিল না। জ্যাক যত ভাবছিল ততই তার রাগ বাড়ছিল। সে একটা ছোট ছুরি বের করে রাগের মাথায় জলের মধ্যে চালিয়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই ছুরিটা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেল। সে ভাবল হয়তো লাইফ র্যাফটাই ছুরি লেগেছে। ক্যাপ্টেন রেগে চিৎকার করে বলল, বোকা কোথাকার। ঠিক তখনই ছুরিটায় হঠাৎ প্রচণ্ড টান পড়ল। জ্যাক তখন বুঝতে পারল যে ওটা লাইফ র্যাফট ছিল না। পরের মুহূর্তেই তারা একটা হাঙরকে টেনে তুলেছিল। ৩ জন শক্তিশালী লোক মিলে হাঙরটাকে চেপে ধরতে লাগল, যাতে সেটা আবার সমুদ্রে ঝাঁপ দিতে না পারে। জ্যাক ছুরি দিয়ে হাঙরটার ওপর বারবার আঘাত করতে লাগল। যখন তারা নিশ্চিত হলো যে হাঙরটা মারা গেছে, তখন তারা সেটাকে ছাড়ল। অবশেষে ৩ জন কাঁচা মাছ খেতে পেল।
স্বাদ হয়তো খুব একটা ভালো ছিল না, কিন্তু খিদের পেটে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। খাওয়া দাওয়ার পর তারা বাকি মাছের টুকরোগুলো মোজার মধ্যে ভরে রেখে দিল, যাতে পরে মাছ ধরার জন্য টোপ বানানো যায়। এতে তাদের খাবারের আর বিশেষ চিন্তা রইল না। তারা লাইফ রাফটটা পরিষ্কার করে রক্তের জল সমুদ্রে ফেলে দিল, কিন্তু তারা কি জানত যে এই কাজটাই তাদের বিপদে ফেলবে? কিছুক্ষণের মধ্যেই রক্তের গন্ধ পেয়ে অনেকগুলো হাঙর সেখানে এসে হাজির হল। তিনজন ভয়ে কাঁপতে লাগল এবং নড়াচড়া করার সাহসও পেল না। তারা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যাতে হাঙরগুলো তাড়াতাড়ি চলে যায়। মাঝ রাত কেটে গিয়েছিল। সমুদ্র দিনের চেয়ে অনেক শান্ত ছিল। জ্যাক, যে এখন কিছুটা নিশ্চিন্ত হয়েছিল, মুখ ধোয়ার জন্য ঝুঁকতেই ক্যাপ্টেনের সঙ্গে ডিউটি বদলাতে চাইল। ঠিক তখনই একটা হাঙর তার হাতে কামড়ে দিল। চিৎকার শুনে টম জেগে উঠল এবং সঙ্গে সঙ্গে পিস্তল বের করে হাঙরটার দিকে গুলি চালাল। ক্যাপ্টেন জ্যাকের ক্ষতটা দেখল। শুধু 3টে কামড়ের দাগ ছিল, এছাড়া সে ঠিকই ছিল। ক্যাপ্টেন একটা স্কার্ফ দিয়ে জ্যাকের ক্ষতটা বেঁধে দিল। এবার তারা হাঙরদের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে গেল। সময় বয়ে যেতে লাগল আর তাদের খাবারের ভাণ্ডারও কমতে শুরু করল। অনেক বাঁচানোর চেষ্টা সত্ত্বেও খাবার শেষ হয়ে গেল। জ্যাক রোজ খুব পরিশ্রম করত, কিন্তু একটাও মাছ ধরা পড়েনি। টম পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বেশ কয়েকবার নিজেকে গুলি করে মারার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো যে জ্যাক সময় মতো তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়েছিল। টম চুপ করে রইল, কিন্তু জ্যাক বুঝতে পারল সে কি চায়। জ্যাক পিস্তলটা ক্যাপ্টেনের দিকে তাক করল, যে তখন ঘুমাচ্ছিল। এমন সময় একটা পাখি উড়ে এসে তার মাথায় পড়ল। ক্যাপ্টেন কানের যন্ত্রণা ভুলে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিল। ক্লান্ত শরীরে সে একটা অ্যালবাট্রস সামুদ্রিক পাখি ধরে ফেলল, কিন্তু সে যখন ফিরছিল তখন একটা হাঙর তার পিছু নিল। টম আর জ্যাক তাকে সতর্ক করে দিল। ক্যাপ্টেন পেছনে তাকিয়ে দেখল হাঙরটা দ্রুত তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে প্রাণপণে সাঁতরাতে লাগল, কিন্তু এই বিপদের মুহূর্তে পিস্তলটা জ্যাম হয়ে গেল। দুজন মিলে সেটা ঠিক করার অনেক চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। হাঙরটা নিচে ডুব দিয়ে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল। জ্যাক আর টম দ্রুত নৌকাটা টেনে ক্যাপ্টেনের দিকে নিয়ে গেল এবং ঠিক সময়ে ক্যাপ্টেনকে টেনে নৌকায় তুলে নিল। হাঙরটা ঠিক নিচ দিয়ে বেরিয়ে গেল। এবার তারা অল্পের জন্য প্রাণে বাঁচল। এখন তাদের কাছে অ্যালবাট্রস ছিল, তাই আর না খেয়ে থাকতে হলো না। তারা পাখিটার সুস্বাদু মাংস খেল। জ্যাক ভাবল, পাখিটা যখন এতদূর এসেছে তার মানে ডাঙা নিশ্চয় কাছেই। কিন্তু ক্যাপ্টেন জানালো যে এই অ্যালবাট্রস হাজার হাজার মাইল উড়তে পারে। এই কথা শুনে দুজন আবার গভীর হতাশায় ডুবে গেল। এখন 20 দিন কেটে গেছে। সকালে ক্যাপ্টেন জেগে দেখল জ্যাক আর টম দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। সে সিটি বাজিয়ে তাদের জাগালো। আসলে তারা পাহারা দেওয়া ছেড়ে দিয়েছিল, কারণ ক্যাপ্টেন আগে বলেছিল যে তারা 7 দিনের মধ্যে ডাঙায় পৌঁছবে। এখন 3 সপ্তাহ কেটে গেছে, কিন্তু কোনো ডাঙার দেখা নেই। তারা ক্যাপ্টেনের পরিকল্পনার ওপর প্রশ্ন তুলল এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। এই সময় তাদের মনে পড়ল যে একবার একটা বিমান গিয়েছিল এবং তারা ইশারা করেনি। এখন তারা বুঝতে পারল যে হয়তো সেটাই তাদের বাঁচার শেষ সুযোগ ছিল, যেটা তারা হারিয়ে ফেলেছে। জ্যাক রেগে গিয়ে জিজ্ঞাসা করল, যখন আমরা বিমানে ছিলাম তুমি কি করছিলে? আমরা কেন পথ হারালাম আর সমুদ্রে এসে পড়লাম? ক্যাপ্টেন চুপচাপ সত্যিটা বলল। বিমানে তার ঘুম এসে গিয়েছিল। মাত্র 1 মিনিটের ঘুম তাদের পথ ভুলিয়ে দিয়েছিল। এই কথা শুনে দুজন অবাক হয়ে গেল। ক্যাপ্টেন ক্ষমা চাইল এবং বলল যে এই সব তার ভুলের জন্যই হয়েছে। টম আর জ্যাক কান্নায় ভেঙে পড়ল। হয়তো এই অথৈ সমুদ্রেই তাদের মৃত্যু হবে। আবেগের বিস্ফোরণ শান্ত হতেই জ্যাক নিজেকে সামলে নিল। 1% আশাও যদি থাকে সে হার মানবে না। সে ক্যাপ্টেনের কাছে নেভিগেশন গাইডটা রাখল এবং বলল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং আরও একবার তার নেতৃত্বের উপর ভরসা করছে, কারণ একমাত্র ক্যাপ্টেনই তাদের এই অভিশপ্ত প্রশান্ত মহাসাগর থেকে বের করতে পারবে। ক্যাপ্টেন একটা উপায় ভাবল।
সে জুতো কেটে তাতে ফুটো করে দড়ি বেঁধে একটা অস্থায়ী দাঁড় তৈরি করল। এখন যেহেতু হাওয়া বইছিল না, তারা নিজেরাই নৌকাটাকে দিক নির্দেশ করতে লাগল। 30তম দিন এসে গেল। খিদে আর তৃষ্ণার কারণে তারা খুব দুর্বল হয়ে পড়েছিল। তাদের হাতগুলো খুব ক্লান্ত আর অসহায় লাগছিল। শুধু ক্যাপ্টেনই তার প্রবল ইচ্ছাশক্তির জোরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বেশি দেরি হয়নি। আকাশ হঠাৎ কালো মেঘে ঠেকে গেল। তারপর জোরদার মুষলধারে বৃষ্টি শুরু হলো। তারা সঙ্গে সঙ্গে নিজেদের মুখ খুলে এই দুর্লভ মিষ্টি জলের আনন্দ নিতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বৃষ্টি হঠাৎ থেমে গেল। পরের মুহূর্তেই তীব্র বজ্রপাত হল এবং মেঘ গর্জন করতে লাগল। তখন তারা বুঝতে পারল যে এটা প্রশান্ত মহাসাগরে প্রায়শই আসা একটা ঝড়। তারা তখনও পালাতে পারেনি। এমন সময় একটা বিশাল ঢেউ তাদের গ্রাস করে নিল। ক্যাপ্টেন ভুল করে সেই ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ল। বাকি দুজন ভয়ে তাড়াতাড়ি ক্যাপ্টেনের দিকে এগিয়ে যেতে লাগল। ভাগ্য ভালো যে ক্যাপ্টেন নিরাপদে লাইফ রাফটে উদ্ধারকারী নৌকায় ফিরে আসতে পারল। কিন্তু ঠিক তখনই আরও একটা বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছিল। এখন তাদের কাছে একটাই উপায় ছিল, লাইফ রাফটটাকে শক্ত করে ধরে থাকা। কিন্তু এত কিছু করার পরেও তারা বিশাল ঢেউয়ের কারণে উল্টে গেল। তাদের সমস্ত সরঞ্জাম যা আগে ব্যবহার করা হচ্ছিল গভীর সমুদ্রে তলিয়ে গেল। ভাগ্যক্রমে 3 জনই সম্পূর্ণ সুরক্ষিত ছিল। তারা একসঙ্গে লাইফ রাফটটাকে আবার সোজা করল, তারপর একে একে তার ওপর উঠে পড়ল। 3 জন নিজেদের লাইফ রাফটের মধ্যে গুটিয়ে নিয়ে ঝড় সহ্য করতে লাগল। এইভাবেই তারা একটা কঠিন রাত কাটাল। পরের দিন সকালে যখন হাওয়া থেমে গেল আর সমুদ্র শান্ত হল, তখন লাইফ রাফটে আর কিছুই অবশিষ্ট ছিল না। তাদের আত্মবিশ্বাসও আগের রাতের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এখন তারা দিকও হারিয়ে ফেলেছিল। তারা চুপচাপ শুয়ে রইল, যেন মৃত্যুর অপেক্ষা করছে। সময় এসে গেল 34তম দিনে। ক্যাপ্টেন আর সহ্য করতে পারছিল না। সে ঠিক করল যে সে নিজের জীবন শেষ করে দেবে। তাই সে সমুদ্রের জল তুলে খেয়ে নিল। কিন্তু ঠিক তখনই জ্যাক হঠাৎ দেখল যে কিছুটা দূরে হয়তো কোনো দ্বীপ রয়েছে। এই কথা শুনে ক্যাপ্টেন অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখল। সামনে সত্যি একটা দ্বীপ ছিল। 3 জন আনন্দে নেচে উঠল। 34 দিন ধরে ভেসে থাকার পর অবশেষে তারা ডাঙা দেখতে পেল। ক্যাপ্টেন উত্তেজনায় জ্যাককে জড়িয়ে ধরল। টম তো খুশিতে কেঁদেই ফেলল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখনো বেঁচে ফিরতে পারবে। যখন তারা বাড়ি ফেরার পথ দেখতে পেল, তখন যেন তাদের শরীরে আবার প্রাণ ফিরে এলো। তারা ক্লান্তিহীনভাবে লাইফ রাফটটা বাইতে লাগল। মনে হচ্ছিল যেন আগের সব ক্লান্তি উধাও হয়ে গেছে। এই মুহূর্তে প্রত্যেকের মনে একটাই ইচ্ছা ছিল, তাড়াতাড়ি নিজেদের পরিবারের সঙ্গে দেখা করা। অনেক পরিশ্রম আর চেষ্টার পর তারা অবশেষে সমুদ্র তীরে পৌঁছাল। আশ্চর্যের বিষয় হল, কাছেই মানুষের বসবাসের কিছু চিহ্ন ছিল। 3 জন উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে একটা কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগল।